আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সংক্ষেপে যিনি আইকেবি নামে সমধিক পরিচিত, তো সেই জনাব ইকবাল করিম ভূঁইয়া অনেকদিন ধরে বাংলাদেশে ভীষণ রকম আলোচিত এবং বর্তমান সময়ে মহা আলোচিত। তাকে যারা অপছন্দ করেন তাকে নিয়ে ইদানিং অনেকে আবার ট্রল করা শুরু করছেন। তো তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে বা মহা আলোচনা হচ্ছে এবং আগামীতে তাকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক বলয় পরিবেশ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সেই আলোচনায় যাওয়ার আগে জনাব ইকবাল করিম ভূঁইয়া সম্পর্কে আমি যতটুকু জানি সেটা বলে নেওয়া আবশ্যক। জনাব আইকেবি একমাত্র সেনাপ্রধান স্বাধীনতার পর থেকে আজ অবধি যার ডেজিগনেশনটা তৈরি হয়েছে সংক্ষেপে, যেমন জেনারেল জিয়াউর রহমান সাহেব আছেন, শফিউল্লাহ সাহেব আছেন, কিংবা জেনারেল আজিজ আছেন, বা বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান। তো তাদের নামের অধ্যক্ষ নিয়ে এখনো পর্যন্ত কাউকে সংক্ষেপে ডাকা হয় না। কাউকে কাউকে সংক্ষেপে ডাকা হয়েছে, এটা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। যেমন হুসাইন মোহাম্মদ এরশাদ, তো হুমু তাকে মানে হুসাইন মোহাম্মদ হুমু বলা হতো, তো হুমু এরশাদ বলা হতো, বা লেজে হুমু এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, মানে এটা ঠাট্টা করে। তো সেই দিক থেকে আইকেবি ইকবাল করিম ভূঁইয়া এই নামটি ঠাট্টার নয়, মস্কার নয়। সেনাবাহিনীর মধ্য থেকেই তার যারা ভক্ত অনুরক্ত অনেকটা ভালোবেসে এই নামটা তাকে দিয়েছেন। এবং আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার একদিনই দেখা হয়েছিল, আর ওই দিনই সামান্য খুব অল্প সময়ের জন্য, হয়তো 5-10 মিনিট আমাদের কথা হয়েছিল। এর বাইরে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি। তো সেই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে যেটা বলি যে যখন আমি সংসদ সদস্য হলাম, ঠিক তারপরে যখন তিনি সেনাবাহিনী প্রধান হলেন, তখন আমার যারা বন্ধু বান্ধব ছিলেন আমার বয়সী, যারা এখন লেফটেন্যান্ট জেনারেল অনেকে আছেন, তো তাদের কাছ থেকে শুনতাম যে এই লোকটি কেমন। তো সবাই বলতেন যে উনি আপাদমস্তক অনেস্ট, খুবই সাহসী, খুবই দক্ষ, এবং সেনাবাহিনীতে এই ধরনের অফিসার খুবই বিরল। এবং একই সঙ্গে যে জিনিসটি শুনতাম যে তার কাছ থেকে সেনাবাহিনী অনেক কিছু আশা করে, এটা হলো ইতিবাচক দিক। পরবর্তীতে তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন, তখন প্রায় সব সেনাবাহিনীর ভিতরকার যে অবকাঠামো, এটাকে রীতিমতো মানে তিনি আমূল পরিবর্তন করে ফেলেছিলেন। ক্যান্টনমেন্টগুলোর যে উন্নয়ন আইকেবির জমানাতে হয়েছে, তখন তিনি এর জন্য কোনো বাজেটারি কোনো প্ল্যান মানে কোনো কিছু তিনি ধারেননি। তার কাছে যেটা ভালো মনে হয়েছে তিনি সেই কাজগুলো করেছেন। ফলে এখন সবগুলো ক্যান্টনমেন্টে আপনি যদি যান, ইকবাল করিম ভূঁইয়ার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট ওয়ার্কের যে নমুনা যেভাবে আছে, অমন আসলে অন্য কারোর নেই। আর নেতিবাচক দিক হলো যে এই ডেভেলপমেন্ট কাজগুলো করতে গিয়ে তার বদনাম হয়েছে, তার আপনজনের বদনাম হয়েছে, এবং এটা স্বাভাবিক। রাজনীতিবিদদের মধ্যে যারা খুব বেশি কাজ করেন তাদেরকে এই সকল কাজকর্মের জন্য অনেক দায় দেনা পরিশোধ করতে হয়। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। থার্ডলি হলো তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর যে সকল বদনাম আওয়ামী লীগের লোকজন ছড়াচ্ছে, বা তার প্রতিপক্ষ যারা আছে এখন বিএনপিতে আছেন তারাও ছড়াচ্ছে, যে উনি শেখ হাসিনার কাছ থেকে একটি পাওয়ার প্ল্যান্ট নিয়েছিলেন এবং সেই পাওয়ার প্ল্যান্ট তিনি বিক্রি করার চেষ্টা করেছেন, অন্য জায়গার কাছ থেকে তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু এটার সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এরকম একটা কথা বাজারে রয়েছে।
তো এই কথাগুলো আমি নেগেটিভ পজিটিভ দুটোই বলে গেলাম এই অর্থে যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলার ক্ষেত্রে যেন আমার নিরপেক্ষতা থাকে, এই জন্য আমি টু দি পয়েন্টে সব কথাগুলো বলে নিচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন যে আমি বারবার একটু পানি খাচ্ছি। এর কারণে আমার গলাতে একটু সমস্যা রয়েছে এবং আমি কোল্ড ফ্লুতে ভুগছি, একটু পরপর কাশ হয়। তো যখন কাশি হয় কথা বলার সময় এটা কণ্ঠের জন্য খুব ক্ষতিকর। এবং আপনারা শিখে রাখেন, বাংলাদেশের যারা খুব বড় নাক কান গলা বিশেষজ্ঞ তাদেরই একজন আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি যখনই কথা বলবেন কাছে একটা পানির গ্লাস রাখবেন, যখন গলা খুসখুস করবে বা অন্য কোনো অস্বস্তিতে আপনি অনুভব করবেন, আপনি এক ঢোক পানি খেয়ে নেবেন। এবং পৃথিবীর যত বক্তা রয়েছেন প্রায় সবাই আপনি দেখবেন যে টেবিলে পানি গ্লাস রাখে। এই যে আমি একটা কাশি দিলাম, এই কাশিটা না দিয়ে আমি যদি এক ঢোক পানি খেতাম এটা ভালো হতো। এই জন্য আমি বারবার পানি খাচ্ছি এই ভিডিও করার স্বার্থে। আর কথাটা বললাম এই কারণে যে মধ্যে একটা ভিডিও করেছি, খুবই সেন্সিটিভ একটা ভিডিও। তো ভিডিও করতে গিয়ে একজন দর্শক বললেন যে জামাত এবং যুদ্ধাপরাধীদের সম্পর্কে কথা বলতে গিয়ে আমি খুব ভয় পাচ্ছি কিনা, ভয় আমার গলা শুকিয়ে গেছে কিনা, এই জন্য আমি বারবার পানি খাচ্ছি কিনা। আসলে আমি গত প্রায় 4-5 দিন ধরে গরম ঠান্ডায় ভুগছি, নাক দিয়ে সর্দি ঝরছে এবং এর মধ্যে যেহেতু আমার ভিডিও করতে হবে তাই বারবার পানি খাচ্ছি। তো যাই হোক, যে প্রসঙ্গে নিয়ে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে আসি। ইকবাল করিম ভূঁইয়া 2014 সনে সেনাবাহিনী প্রধান ছিলেন এবং তার জামানাতেই বিনা ভোটের যে নির্বাচন বা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন সেটা সংগঠিত হয়। এখন তার যারা বিরোধী পক্ষ সবাই বলার চেষ্টা করলেন যে ফ্যাসিবাদী সিস্টেম বা স্বৈরাচারী শেখ হাসিনা, এই যে গালিটি, এটি জনাব ইকবাল করিম ভূঁইয়ার মদতি হয়েছে এবং তিনি যদি সেই দিন আজকের জেনারেল ওয়াকারের মতো দায়িত্ব পালন করতেন তাহলে এই অবস্থা তৈরি হতো না। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো কি, আসলে সেনাবাহিনীর যারা প্রধান বা পুলিশের যারা প্রধান, ইভেন আমরা পার্লামেন্টের কমিটিতে দেখেছি যে আমাদের মধ্যে অনেক জুনিয়র এমপি যারা আছেন তারা বড় বড় সচিবদেরকে অকথ্য ভাষায় গালাগাল করতেন এবং সচিবরা মাথা নুয়ে তারা শুনতেন। এবং আমরা যখন সেনা কর্মকর্তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতো, সেটা মেজর জেনারেলের পর্যায়ে যারা লোকজন রয়েছেন, তারা লেফটেন্যান্ট জেনারেল, এমনকি সেনাপ্রধান যারা ছিলেন, তো এমপিদের মধ্যে যাদের ব্যক্তিত্ব ভালো, ডেপুটেশন ভালো, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো, তারা এই সমস্ত সেনাবাহিনীর প্রধান একটু পাত্তাই দিতেন না, ডেকেও জিজ্ঞাসা করতেন না। এবং তারা অনেক সময় এই রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারা যেহেতু শ্রোতাশীল করছেন, এটা অবলীলা মেনে নেওয়াটা এই আমলাতন্ত্রের বোধহয় একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই কারণে আমি নিজে যে জিনিসগুলো দেখেছি, আমি যদি সেনা কর্মকর্তা হতাম বা সিভিল সার্ভিসের কর্মকর্তা হতাম, আমি চাকরি ছেড়ে দিতাম, কিন্তু আমি ওই জিনিসগুলো মেনে নিতে পারতাম না। কিন্তু আমি দেখেছি তারা মেনে নেয়। শোনা কথা, কোন এক সরকারের আমলে একজন মেজর জেনারেল, বোঝার চেষ্টা করেন, একজন মেজর জেনারেল একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে গেছেন। তো তিনি গিয়ে বললেন, এবং তিনি কোনো পোর্টফোলিও না, মানে তার কোনো তিনি মন্ত্রী এমপি নন, জাস্ট একটা প্রভাবশালী রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, আপনারা বুঝতে পারবেন। তো তার অফিসে গেছেন, ভবনে গেছেন। তো যাওয়ার পরে বলে, স্যার আমি একটু বসতে পারি? বলল, আপনি বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। তো এটা সেনা কর্মকর্তা অপমানিত হয়ে এসে তার কলিগদের কাছে এটা বলেছেন এবং এটা এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে কিন্তু মশহুর যে এরকম ভাবে একজন সিনিয়র সেনা কর্মকর্তাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অপমান করেছেন। তো এটা হয়। কথা বললাম এই কারণে যে ইকবাল করিম ভূঁইয়া যে অবস্থাতে ছিলেন, সেই অবস্থাতে যদি মানে এই যে জেনারেল ওয়াকার যে রাজপথটি পেয়েছেন তার অর্ধেক উত্তপ যদি তখন রাজপথে থাকতো, তাহলে ইকবাল করিম ভূঁইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলতেন। তার সে সাহস ছিল, আর বিশেষ করে তার স্ত্রী তার চেয়েতেও সাহসী, যথেষ্ট সাহসী। তো সেক্ষেত্রে একটা ভিন্ন ইতিহাস হইতো, কিন্তু সেটা হয়নি। মানে রাজপথ যদি উত্তপ্ত না হয়, পরিস্থিতি যদি না মানে ওরকম গরম না হয়, তাহলে সাধারণত আমলাতন্ত্র কখনোই জনগণের কাতারে দাঁড়ায় না। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো এরশাদের ক্ষমতা গ্রহণ। এখানে অনেকগুলো মানে তিনি অ্যাম্বিশাস ছিলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কাউন্টার গ্রুপ তাকে সমর্থন দিয়েছে। এখানে সরাসরি ভারত তাকে প্রমোট করেছে এবং ভারত চেয়েছে জিয়াউর রহমান সাহেব হত্যা হোক, হত্যাকাণ্ড ঘটুক। ফলে এরশাদ ক্ষমতা গ্রহণ করতে পেরেছে। কিন্তু ইকবাল করিম ভূঁইয়ার কিন্তু সেই ঘটনা ঘটেনি। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া যতদিন ক্ষমতায় ছিলেন তাকে কেন্দ্র করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল অনেক অনেক বেশি, যে কেন তিনি শেখ হাসিনাকে হটাচ্ছেন না। বিশেষ করে যখন 15-16 সনে সেই বিএনপি জামাতের জ্বালাও পোড়াও বলেন, আন্দোলন বলেন, ওই সময়টাতে তিনি কেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেন না, এই কথা নিয়ে অনেকে কিন্তু বলার চেষ্টা করেন। তো এনিওয়ে এটা ভিন্ন একটা বিষয়। ঘটনা যাই হোক না কেন, ইকবাল করিম ভূঁইয়া রিটায়ার করার পরে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য সেনাপ্রধানের যে সম্পর্ক, ঠিক ওরকম সম্পর্ক তার সঙ্গে ছিল না। তিনি মনে মনে বিক্ষুব্ধ ছিলেন। কিছুদিন সম্পর্ক ছিল, কিন্তু 2018 সনের পরে আর কোনো সম্পর্ক যোগাযোগ ছিল না। তিনি একজন সাধারণ সেনাপতি বা সেনাপ্রধান হিসেবে, সাবেক সেনাপ্রধান হিসেবে যেভাবে তার অবসর জীবন যাপন করা দরকার তিনি সেভাবেই করে আসছিলেন। কোনো রাজনীতির মধ্যে তিনি ওভাবে জড়াননি। কিংবা সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন যেভাবে ডেস্টিনিতে যোগদান করেছিল, তো তিনি চাইলেও ওয়ালটনে যোগদান করতে পারতেন, বসুন্ধরাতে যোগদান করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেনি। তিনি তার সম্মান নিয়ে তিনি ছিলেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় তিনি সেনাবাহিনীকে, সাবেক সেনা কর্মকর্তাদেরকে অর্গানাইজ করে তিনি যেভাবে বিপ্লবীদের পক্ষে নেমেছিলেন, নিজের ফেসবুক প্রোফাইল লাল করে দিয়েছিলেন, যেভাবে রাওয়াতে এসে তিনি বক্তব্য দিয়েছিলেন, এবং যেভাবে থানা পুলিশ মিরপুরের যে ডিওয়াইসএস, সেই ডিওয়াইসএস এ তাণ্ডব চালিয়েছিল, তার প্রতিবাদে তিনি যেভাবে ডিওয়াইসএস বাসীদেরকে উদ্বুদ্ধ করে রাস্তায় নামিয়েছিলেন, এটি স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার ঘটেনি, কখনোই ঘটেনি, আর আগামীতে ঘটবেও এরকম বলা যাচ্ছে না। ফলে ইকবাল করিম ভূঁইয়ার প্রতি আপনি শ্রদ্ধা না জানিয়ে পারবেন না। আমরা আশা করেছিলাম যে তাকে উপদেষ্টা পরিষদে রাখা হবে বা তিনি হবেন প্রধান উপদেষ্টা, এটা আমরা অনেক আশা করেছিলাম এবং সেটা ভালো হতো, আমি অন্তত পক্ষে যেটা মনে করি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা এবং সাম্প্রতিক সময়ে যা কিছু হচ্ছে তা নিয়ে আবার ইকবাল করিম ভূঁইয়া বেশ সরব হচ্ছেন। তিনি ডক্টর ইউনূসের পক্ষেও বলছেন না, বিপক্ষেও বলছেন না, কিন্তু রাজনীতিতে যে অস্থিরতা শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অব্যবস্থাপনা এবং অবিশ্বাস তৈরি হয়েছে, এতে করে আরেকটি 1-11 চলে আসতে পারে বলে তিনি হুঁশিয়ারি করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে 1-11 ফলে দেশের রাজনীতিতে কি হয়েছে না হয়নি সেটা বড় ব্যাপার নয়, 1-11 ফলে সেনাবাহিনীর অনেক অনেক ক্ষতি হয়েছে, এটা সত্য। তো কাজেই তিনি যেহেতু একজন সৈনিক, ফৌজি, কাজেই তিনি সেই 1-11 মতো আর একটা প্রেক্ষাপট তৈরি হোক এবং সেনাবাহিনী আবার ক্ষতিগ্রস্ত হোক, এটা তিনি চাননি এবং এটা নিয়ে কিন্তু এখন বিতর্ক হচ্ছে। এখন বাস্তবতা হলো যে তিনি যখন এই সকল কথাবার্তা বলছেন তখন তার যারা প্রতিপক্ষ এখন তাকে আচ্ছা মতো ধুলাই দিচ্ছেন। বিশেষ করে বিএনপির অনেক লোক তাকে শেখ হাসিনার দোসর বলার চেষ্টা করছেন। যারা 1-11 সুবিধাভোগী ছিলেন তারা তাকে গালাগাল করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আপনজন তারাও তাকে গ্রহণ করছেন না। ফলে এই যে ভদ্রলোক একটা ত্রিমুখী সংকটের মধ্যে পড়েছেন। আমি তাকে একবারই দেখেছিলাম রাশিয়ান এম্বাসিতে, তখন তিনি সেনাবাহিনীর প্রধান। তো তখন এমন একটা অবস্থা যে সবাই সেনাপ্রধান মানে বিরাট ব্যাপার, তাকে তেল মারার জন্য, তার সাথে কথা বলার জন্য, তাকে একটা সালাম দেওয়ার জন্য বড় বড় মন্ত্রী এমপিরা দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং তিনি লম্বা মানুষ, তার সাথে সালাম বিনিময় করার জন্য, হ্যান্ডশেক করার জন্য অনেক যারা একটু খাটো তাদেরকে কসরত করতে হয় এবং স্বয়ং এসটিমামের মতো পাওয়ারফুল মানুষও দেখা গেল যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তার সাথে হ্যান্ডশেক করতে গেল। তো সেখানে আমার যে অভ্যাস, আমি সাধারণত যারা ক্ষমতাধর লোক তাদের থেকে দূরে থাকি, কিন্তু উনি কি করে যেন এগিয়ে এলেন, উনি সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন এবং ওনার ভিজিটিং কার্ডটা দিলেন এবং আমরা 5-10 মিনিট ওখানে দাঁড়িয়ে কথা বললাম, রাশিয়ান এম্বাসির ওখানে কথা বললাম।
এবং আশেপাশে যারা মন্ত্রী এমপি অন্যান্য যারা লোকজন ছিলেন তারা খুব আশ্চর্য হয়ে গেলেন যে আমার সাথে ওনার কখনো কোনো পরিচয় হয়নি, আর কি কথা বলেছে আমার মনেও নেই, কোনো কিছু মনে নেই, ওনারও হয়তো মনে নেই। তো কথা বলে উনি ওনার একটা ভিজিটিং কার্ড দিলেন, ওই কার্ডটা আমার কাছে এখনো আছে। তারপর সে কার্ডটা উনি নিজের পকেটে খুঁজলেন, দেখলেন যে কার্ড নেই। তারপর ওনার এডিসি কাছাকাছি ছিলেন, তাকে ডেকে আনলেন, তো বললেন যে এমপি মহোদয়কে কার্ডটা দিন। তো সে কার্ডটা দিলেন, ওনার সাথে আর আমার কখনো কথা হয়নি, দেখা হয়নি। তো এই অল্প সময়ের মধ্যে আমার যেটা মনে হয়েছে যে তার যথেষ্ট আত্মমর্যাদা বোধ আছে, তার সিলেকশন করার ক্ষমতা খারাপ না, ভালো। এবং তিনি তেলবাজি বা ক্ষমতাধর লোকদের পেছনে ছোটাছুটি এগুলো পছন্দ করেন না। এই কারণ হলো যে ওই দিনের সমাবেশে সেখানে এসটি ইমামের মতো লোক, তুফাইল সাহেবের মতো লোক, আমু সাহেবের মতো লোক, উপাধ্যক্ষ আব্দুল শহীদ যিনি চিফ হুইপ ছিলেন তার মতো লোক, আরো অনেক সরকারের গুরুত্বপূর্ণ সব মন্ত্রীরা ছিলেন। তো তিনি কারোর সঙ্গে কিন্তু গল্প করেননি, এমনকি কোনো রাষ্ট্রদূত কারোর সঙ্গে গল্প করেননি। যারা তাকে সালাম দিতে এসেছে, হ্যান্ডশেক করেছে, তিনি শুধুমাত্র 10-12 সেকেন্ডের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে একা দাঁড়িয়েছিলেন। তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে লক্ষ্য করছিলেন যে তার মতো এমন কেউ আছে নাকি। কিন্তু আমি এখানে যেটা পাশে ছিলাম, তো উনি লক্ষ্য করলেন যে আমার বয়স তখন অল্প, কিন্তু তখন আমি যথেষ্ট জনপ্রিয়, টকশোর কারণে ফেমাস, শেখ হাসিনার সাথে সম্পর্ক থাকার কারণে আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরা সবাই খুব তদবির করতেন। এবং তিনি দেখলেন যে একটা ইয়াং সংসদ সদস্য, তো সবাই তাকে তোয়াজ করছে, এবং বেটার দেন ইকবাল করিম ভুইয়া, ইকবাল করিম ভুইয়ার চাইতেও লোকজন বেশি আসছে, কথা বলছে, সময় কাটাচ্ছে। আমি খুব ব্যস্ত মানুষ, অ্যাজ ইট ইজ ওখানে 2009-10-11 যে সময়টাতে ছিলেন, সেই সময়টাতে আমি কোনো একটা অনুষ্ঠানে গেলে, সেটা কূটনৈতিক কোর হোক বা কোনো অনুষ্ঠান হোক, সেখানে সবাই সাংবাদিকরা বলেন, মন্ত্রী এমপিরা বলেন, ব্যবসায়ীরা বলেন, ওখানে একটা ভিড় লেগে থাকতো। এটা কেন জানি হতো, এবং এটা এখনো হয়, এটা এখনো হয়। তিনি দূর থেকে লক্ষ্য করলেন, আমাকে লক্ষ্য করলেন। তারপর আমি যখন একটু ফ্রি হলাম, তিনি এসে, আমরা আরো 10 মিনিট ছিলাম একসাথে, আমরা কাটালাম। এরপর আমি বাইরে বের হয়ে আসলাম, দেখি যে এসটি ইমাম সাহেব দাঁড়ানো আছে, একা দাঁড়িয়ে আছেন। তো উনি ওনার কথাবার্তা বলে ওই রাতে আবার আমার একটা বৈঠক ছিল মাহবুল আলম হানিফ সাহেবের বাসায়। উনি অপেক্ষা করছিলেন, বারবার ফোন দিচ্ছিলেন যে রানি, আই এম ওয়েটিং ফর ইউ। রাত বেড়ে গেছে প্রায় 1টার মতো, উনি আমার জন্য বসেছিলেন, ওনার ওয়াইফও বসেছিলেন। তখন আমি ওনার বাসায় গেলাম। এই এতটুকু ইকবাল করিম ভুইয়ার সাথে আমার দেখা এবং সাক্ষাৎ। ওই সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইকবাল করিম ভুইয়াকে যতটুকু চিনি, তার চেয়ে 1000 গুণ বেশি চিনি, ইন টার্মস অফ রিলেশন, ভাইব্রেশন, আরো অনেক ক্ষেত্রে। কিন্তু এখন যারা উপদেষ্টা মন্ডলী আছেন তাদেরকেও চিনি, সবাইকে চিনি। তো শুধু একটাই বললাম যে তিনি তাদের মতো নন, এত চিপ নন, তিনি বাহিনী প্রধান ছিলেন, CSIF চিফ, কিন্তু CSEAP চিফ, সেই চিফ নন, এত সস্তা তিনি নন। ফলে তাকে কেন্দ্র করে যদি কোনো কিছু আগামীতে হয়, সেটা রাজনৈতিক হোক বা অন্য কোনো কিছু হোক, আমি মনে করি না যে বর্তমানে সে খারাপ কিছু হবে। আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ যা কিছু করেন সবকিছু যেন আমাদের কল্যাণের জন্য হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।